সাস্টেনেবল সংস্কার এই ব্যাপারে ফয়সাল চৌধুরী যা বললেন, আপনি যদি ব্যাখ্যা নিয়ে আবারও আসেন প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ। যে ফয়সাল চৌধুরী ঠিকই বলেছেন, 19 দফা জিয়াউর রহমানের যে পরিস্থিতি তখন ছিল, সেই জন্য সেটা ছিল যুগ উপযোগী। দেশের উন্নয়ন এবং মানবাধিকারকে সমুন্নত রেখে সেই 19 দফার প্রতি আমি মনে করি, আমি বিএনপির একজন সাপোর্টার হিসাবে, আপনি জানেন এখন বাংলাদেশের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত হওয়া উচিত না, যেহেতু আমি আমেরিকার রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং বিভিন্ন ধরনের পদ হোল্ড করি স্টেট লেভেলে এবং জাতীয় পর্যায়ে। যার ফলে আমি শুধু একটা কথা বলবো যে আজকের যে 31 দফা, ইট ইজ মোস্ট মডিফাইড এন্ড আই থিঙ্ক ইট ইজ one of the guideline to solve our existing problem and push forward the nation to the right direction. So আমি একটু প্রসঙ্গটা আসবো অ্যাকাউন্টেবিলিটি সাস্টেইনেবিলিটির প্রশ্ন নিয়ে। দেখুন, এই বিপ্লবটা যদি এখন হঠাৎ করে আমরা বিপ্লব করলাম, ফ্যাসিস্ট হাসিনাকে বের করে দিলাম, তার প্রেতাত্মারা যদিও আজকে দেশে পুরো শাসন ব্যবস্থা চালাচ্ছে, তার প্রেতাত্মারা এখনো আমলাতন্ত্র চালিয়ে যাচ্ছে, তার প্রেতাত্মারা এখনো জায়গায় জায়গায় আমরা যারা বিপ্লব করেছি তাদেরকে হয়রানি করছে এবং তাদের পাওয়ার তাদের হাতেই রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো অনেকটা ব্যর্থতা আমাদের আছে। আমাদের যে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা বিপ্লবী সরকার বলতে আমি পছন্দ করি, যদিও বিপ্লবী সরকারের কোনো কিছুই তারা করে নাই, কিন্তু অন্তর্বর্তী সরকার যদি আপনি বলেন, সেই সরকার এতটা স্লো যে মানুষ অনেকটা হতাশার মাঝে পড়ে গিয়েছে বর্তমানে। তো যে সাস্টেইনেবিলিটির কথা বলি, দেখুন সরকার পরিবর্তন করলেই, অতীতেও বহুবার সরকার হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের কাছেও অধীনে নির্বাচিত হয়েছে আরেকটা সরকার, তারা ক্ষমতায় এসেছে, কিন্তু unbelievably nothing changed structurally, nothing changed permanent, nothing delivered the promises. সেই ক্ষেত্রেই আমরা বলছি সাস্টেইনেবল সলিউশন, স্ট্রাকচারাল সলিউশন, যেটাকে ফ্যাসিবাদকে বারবার সুযোগ করে দেয়, যেই সিস্টেমটা অ্যাকাউন্টেবিলিটি নাই, রাজনীতিবিদরা যেমন তাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, আমলারা এমনকি আমরা যারা প্রাইভেট সিটিজেন তারাও লুটপাটে ব্যস্ত হই, তাদের মাঝেও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। সেই জন্যই দরকার সাস্টেইনেবল amendment of our constitution and training. The people has to be accountable, no matter you are a minister, MP or you are the justice. আপনি জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে যে রায় দিয়েছে, আরেকজন রায় দিতে দ্বিধাবোধ করেছে। তাদের দুইজনের সুবিধা অসুবিধাগুলো আপনারা দেখেছেন। একজনকে দেশ ছেড়ে জীবন নিয়ে পালাতে হয়েছে তাকে দিয়ে জোর করে, আরেকজন প্রধান বিচারপতি আপনি দেখছেন আমেরিকার মিডিয়ায় এসে বলেছে তাকে বন্দুকের নল ঠেকিয়ে তার থেকে রায়ে সাইন করা হয়েছে। সেই রায় হয়তোবা ভারতের দাদা বাবুরা লিখে দিয়েছিলেন, অথবা তাদের লোকাল এজেন্ট যারা মার্সেনারি আছে তারা লিখে দিয়েছিলেন। তো আমি প্রসঙ্গত যেটা বলছি যে সাস্টেইনেবল সলিউশন, যেটা স্ট্রাকচারাল চেঞ্জ, যাতে ভবিষ্যতে প্রত্যেকটা রাজনীতিবিদ, আমলা, বিচার বিভাগ, সামরিক বিভাগ, আপনাকে একটু বলবো সামরিক বিভাগের বিষয় নিয়ে, যদিও অনেক লোক জীবন দিয়েছে, অনেক লোক উন্ডেড হয়েছে, অনেক লোক ব্যানিশ হয়ে গেছে, অনেক লোক জেলে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর কয়েকটা সংগঠনকে অপব্যবহার করেছে একটা বিদেশি রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং প্ররোচনায়। সেই সেনাবাহিনী কি আজও ঠিক হয়েছে? বিপ্লবী সরকার ক্ষমতায় আসছে 3 মাসের বেশি, যেই সেনা গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রতিরক্ষার উপরে গোয়েন্দা নজরের পরিবর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে গোয়েন্দা নজর রেখেছে এবং তারা তাদের ক্ষমতা বহির্ভূত ভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করেছে। আয়নাগরের মতো গড়ের সাথে জড়িত ছিল, যেখানে সেনাবাহিনীর কোনো বিষয় ছিল না কোনো নাগরিককে অ্যারেস্ট করা যদি তারা না দেশের প্রতিরক্ষার প্রতি হুমকি না হয়। সংবিধান বহির্ভূত ভাবে নাগরিকদের নাগরিকাধিকার ধ্বংস করার ক্ষেত্রে আমাদের ওন মিলিটারি ইন্টেলিজেন্স ফোর্স গুলো কাজ করেছে। সেই ক্ষেত্রে তারাই এখনো কিন্তু ক্ষমতায় রয়েছে 100 দিন পরেও। সেই সেনাবাহিনীর যে দুইটা বিশেষ অংশ সবাই জানেন, আপনি, আমি, দেশবাসী সবাই জানে, আমাদের রাজনীতিবিদরা জানে, ডক্টর ইউনূস এবং তার আন্দোলনকারী যারা রয়েছে আজকে তার ক্যাবিনেটে সবাই জানে যে আমাদের ছাত্র নেতাদেরকেও তুলে নিয়ে গিয়েছিল এবং ব্যত্রাঘাত করেছিল এবং অসংখ্য অকথ্য নির্যাতন করেছে তারা, সেনাবাহিনীর লোকেরা। এবং শেষ পর্যন্ত ডিবি হারুনের আপনি দেখেছেন তার কথা, যে সে তো অ্যারেস্ট করে নাই, অন্য একটা এজেন্সি, সামরিক প্রতিরক্ষা বাহিনীর একটা এজেন্সি তাকে অত্যাচার নির্যাতনের পরে তার কাছে হস্তান্তর করেছে। যাদেরকে হস্তান্তর করে নাই আজকে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি যে সমস্ত পরিবার পরিজন রয়েছে। ইলিয়াস ভাইয়ের মতো লোক, বিশ্ববিদ্যালয়ে আমরা একত্রে রাজনীতি করেছি, এরকম অনেক লোককে গুম করা হয়েছে। এই সেনাবাহিনীর আজই তারা ক্ষমতায় রয়েছে। আমি আপনার কাছে আবার আসছি, আমি আপনার কাছে আবার আসছি।
করিম চৌধুরী বলছেন পরিবর্তন আনতে হবে, সেনাবাহিনীকে উনি ব্লেম দিচ্ছেন যে এবং ওনারা যে নির্যাতন অ্যাকাউন্টেবিলিটি সার্চ অত্যাচার করতে করেছে। হবে সেনাবাহিনীর যে সমস্ত বিপদগ্রস্ত কর্মকর্তা এই অপকর্মের সাথে জড়িত এবং যারা এখনো অ্যারেস্টের বাইরে রয়েছেন, পদবিতে রয়েছেন, তাদেরকে পদ থেকে সরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ইনভেস্টিগেশন করে তাদের আনতে হবে। আরেকটা কথা বলে রাখি, শুনুন, আমি একজন এদেশের ইনভেস্টিগেটর হিসেবে কাজ করি, আপনি জানেন আমার প্রফেশন, আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। সো আমি অনেক লেখালেখি করেছি, বিভিন্নভাবে আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছি। যারা র্যাবে গত 17 বছর ছিল র্যাবে, তাদের প্রত্যেকের লিস্ট নিয়ে তাদেরকে ইনভেস্টিগেশন করুন। আমাদের যারা এই 17 বছরের নির্যাতন, গুম, আয়নাগরের কাহিনী উদ্ধার করতে চাচ্ছে, we can help from our position. They need to follow the step by step. I am sure I have full respect, full confidence for those investigator and inquiry committee, but I would like to suggest that do not try to go to the top and find out the solution that happened 15-20 years ago. Now all the RAB forces retired or left the country. We need to find out them, ask them question, review their telephone records, their wife telephone record and asset record. You will see, they will tell you who killed who and what was the exchange, their money, which agency was involved.